সাবের হোসেন চৌধুরীকে নিয়ে যে আলাপগুলো হয়েছে, সেই আলাপ করতে গেলে একটা লম্বা আলাপ হবে। তবে আমার কাছে মনে হয় যে যার সবচাইতে বেশি এই ব্যাপারে ওয়াকিবল থাকার কথা, যিনি আসলে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে জায়গায় আসবেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, দৌড়াচ্ছি। এক ধরনের দায়িত্ব আমার মধ্যেও এসেছে, আমারও এক ধরনের দায়বদ্ধতার জায়গা আছে। আমি আমার এরকম একটা দায়বদ্ধতার জায়গাতে এমন কোনো মন্তব্য করতে পারি না যে মন্তব্যের কারণে আরেকজন মানুষ কনফিউজ হয়ে যেতে পারে। আমি শুধু একটুকুই মনে করি যে আমার সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ, আমার সন্তান ডুবে যাচ্ছে বা আমার সন্তানকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার সন্তানকে যে কোনো মূল্যে আমাকে বাঁচাতে হবে। আমি 1/11ও স্মরণ করতে চাই না, আমি কিছুই স্মরণ করতে চাই না। আমি শুধু একটাই স্মরণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কি দায়িত্ব দিয়েছেন, কি কাজ দিয়েছেন, কি করতে বলেছেন, আমি শুধু সেটাতেই ফোকাস থাকতে চাই। এবং আমি এইটাও নিশ্চিত করতে চাই আমাদের যত নেতা কর্মী আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে ওয়াকিবহাল, ইচ এন্ড এভরি আপডেট তার কাছে আছে। সুতরাং আপনার এবং আমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তানকে বাঁচাতে যে আপনি আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন, ওই সময় আমরা সবাই দেখলাম যে 3টা দলের 6জন তাকে ওই দলে অন্তর্ভুক্ত করা হলো, এবং কেউ কেউ বলছিলেন আমেরিকা হচ্ছে তাদের সাথে কথা বলতে চায় বা তাদের সাথে বসতে চায়, তাদেরকে প্রশিক্ষণ দিতে চায়। আগামী পার্লামেন্টে যারা থাকবে, এই দলের লোকেরা আগামী পার্লামেন্টে থাকবে, এদের সাথে আলাদা কোনো বৈঠকের ব্যাপারটা অনেকে বলছিলেন। আপনি কোনো আভাস পেয়েছেন এটা? অবভিয়াসলি আমেরিকা এদের ব্যাপারে এক ধরনের দৃষ্টিভঙ্গি তাদের আছে, কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাই আমেরিকা চায় নাই। ওই সময় আমি নিজেও আমেরিকাতে ছিলাম। আমাদের এই মুক্তিযুদ্ধের সময় আমেরিকান অক্ষশক্তি বা আমেরিকার যারা বন্ধু বান্ধবরা আছে, তারাও তো এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কমপ্লিটলি ছিল। তারা ফ্রিগেট পর্যন্ত পাঠিয়েছে, তারা জাহাজ পর্যন্ত পাঠিয়েছে। তো তারা কি আমাদেরকে মুক্তিযুদ্ধ ঠেকিয়ে রাখতে পেরেছে? হ্যাঁ, সেটার প্রতিশোধ তারা 75-এ নিয়েছে। আর সেটার প্রতিশোধ তারা নানান সময় নানান ভাবে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই পর্যন্ত আপনি যত যাই বলেন না কেন, গত 15 বছরে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যেই নানান রকমের শুধু ফিজিক্যাল উন্নয়নের কথা বলবো কেন, ইনট্যাঞ্জিবল যে আমি বলবো যে উন্নয়নগুলো হয়েছে, এন্ড অফ দ্য ডেতে 15 বছর তো তিনি নানান ধরনের শক্তিকে দমিয়ে রেখে কাজ করেছেন, করেন নাই? কার শক্তিতে করেছেন? জনগণের শক্তিতে করেছেন। যেই জনগণের একটা অংশ আজকে তাকে নানান ভাবে বলবো যে সমালোচনা করছে, নানান ভাবে বলছে, কে জানে এই জনগণ এখন চোয়াল শক্ত করে রেডি হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। ইউ নেভার নো। একটা কথা আমি বারবার বলি, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার সুযোগ হয়েছে, আমার এই দেশের রাজনীতি বোঝার সুযোগ হয়েছে, যতটুকু বোঝার আমার সুযোগ হয়েছে। আমি তো রাজনীতি নিয়ে পড়াশোনা করি আজকে দীর্ঘ সময় ধরে, খুবই ক্লোজলি মেশার আমার যে সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তাতে করে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এমন একটা দল, বাংলাদেশে এমন কোন দলের তৃণমূল নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে বিট করতে পারে। আপনি এটা আমার দলকে চাঙ্গা করার জন্য আমি এটা বলছি না বাড়ি ভাই, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে এটা বলি, আজকে 100 ছেলেকে আমি 5 মিনিটের মধ্যে হাজির করতে পারবো, শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য সে প্রাণ দিতে উৎসর্গ কিনা। 100 ছেলে এখন দাঁড় হয়ে যাবে। সে শুধু একটা কথা বলবে যে আমার এই প্রাণ আমি নেত্রীর জন্য দিব, এটা সে নিশ্চিত হতে চায়। ইয়েস, সে প্রাণ দিবে, তাকে প্রাণ দিতে হবে না, কিন্তু সেইটার জন্য তৈরি। আমি 100 তো কম বললাম, এরকম হাজার হাজার আছে। এই দলের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য যা খুশি তা করতে পারবে। মৃত্যুর শেষ মুহূর্তে বলেছে জয় বাংলা, দেখেছেন নিশ্চয়ই আপনারা সেটা। তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এরকম কোন নেতা কর্মী নাই। সো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যতদিন পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত আমি তার শক্তি টের পাই। এবং এগুলো কোনো প্রণোদনার কথা না, এগুলো আমি এমন কোনো কথা না যে আমি খুবই তাত্ত্বিক ভাবালোচনা করছি, ওরকমই না। দিস ইজ দ্য রিয়েলিটি।
সুতরাং আজকে আমাদের একটু বেকায়দা অবস্থায় আমরা হয়তো অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু এটাও মাথা রাখা জরুরি যে আমাদের প্রস্তুতিও থেমে নাই, আমাদের কাজকর্ম আসলে কোনোভাবে থেমে নাই। দেখেন, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। এই মাত্র আমার ওয়াইফ আমাকে কফি দিয়ে গেলেন। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে বোঝাই। এই যে আমি দিনের পর দিন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, এই যে আমি পৃথিবীর সংসারকে সময় দিতে পারছি না, আমার সংসার, আমার চেহারা, বাচ্চারা, আমার আজকে আপনার টক শো, আমার মেয়ে আজকে সকালবেলায় বলে গেছে যে আমি যাতে তাকে স্কুলে আনতে যাই, সে আমাকে চেয়েছে। শুধু আপনার এই শোটার কারণে আমি আমার মেয়েকে আনতে যেতে পারিনি, কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে মেয়েকে আমি নিয়ে আরেকটু ঘুরতে যাব বিকালবেলায়, সমস্যা নাই, আমি মেকআপ করতে পারবো, কিন্তু এই তথ্যটা আমার জনগণকে দেওয়া প্রয়োজন। আমার ওয়াইফ আজকে যে স্যাক্রিফাইস করছে, আমার বাচ্চারা যে স্যাক্রিফাইস করছে, তারা হয়তো বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে ফেলে দিবেন? আমার ওয়াইফ কমপ্লিটলি রাজনৈতিক বিবর্জিত একজন মানুষ, জিন্দিগিতে রাজনীতি নিয়ে না। অথচ 5ই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলে, সে যেই টেক্সট লিখেছে, যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, কিংবা বঙ্গবন্ধুর মানে যেই মানুষটা রাজনীতি কাছে দ্বারা আসতো না, সেও আজকে এসেছে এবং স্যাক্রিফাইস করছে আমার জন্য। সো এইরকম একটা জায়গাতে যদি আমি সাহায্য পাই এবং আমাদের অসংখ্য নেতা কর্মীরা যদি তাদের স্ত্রীরা, সন্তানরা তাদেরকে ওই কাজ করার সুযোগ দেয়, এই দলকে আপনি কিভাবে ভাঙবেন? সুতরাং ওই বিদেশি বেনিয়ারা আমাদের কিছু করতে পারবে না। এটা ভাবের কথা না, এইটা কল্পনার কথা না, এন্ড দিস ইজ দ্য রিয়েলিটি। আমি তো আপনাকে বললাম দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব, যদি ভালোই কাজ হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই, এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করব। আপনি খুবই একটা আমাদের রিয়েলিটির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তার আগে আপনার স্ত্রী, সন্তানের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আপনি শুরুতে একটা কথা বলেছেন, এখানে আমেরিকানরা তারেক রহমানকে চাচ্ছে না। এখানে তারেক রহমান সর্বশেষ একটা ইন্টারভিউতে তিনি দেশে আসলে কি করবেন না করবেন বলে দিয়েছেন, এই প্রতিশোধ নেবেন উনি। ক্যান্টনমেন্টের বাড়িতে বিশেষ করে বলেছেন। 32 নম্বরের 15 আগস্ট তারা স্লোগান দিয়েছে, তাদের নেতা কর্মীরা, তারেক ভাইয়ের কথা দিলাম, 32-এর দখল নিলাম। ক্যান্টনমেন্টের বাড়িটায় ছিল সেনাবাহিনী প্রধান থাকতেন। বাংলাদেশের আইন আছে, একই ব্যক্তিকে দুটি সরকারি জমি বা বাড়ি দেওয়া যায় না, আইন আছে। জিয়াউর রহমান তাকে এরশাদ জিয়া হত্যা থেকে নিজেকে আড়াল করার জন্য দুটি বাড়ি দিয়েছে। খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় ছিলেন এবং তিনি খুব সতর্কভাবে আইনটা কার্যকর রেখেছেন। বাংলাদেশে একই ব্যক্তি দুটি বাড়ি পেতে পারে না, নিজের বেলায় রাখে। ওই প্রতিশোধটার ঘোষণা দিয়ে কিন্তু তারেক রহমান আসবেন বলেছেন বাংলাদেশ। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? তারেক রহমানের ইন্টারভিউতে এই অংশটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। একটা ব্যাপার পরিষ্কার হয়েছে যে 17 বছর ইংল্যান্ডে থেকে তিনি যেই মানসিক পরিবর্তনের আশা অনেকেই করেছিলেন, সেটা ঘুরে বালি। তিনি আসলে 2008 সাল বা তার আগে 2001 থেকে 2006-এর যে মাইন্ডসেট, সেটা নিয়ে তিনি বসে আছেন। আসলে যার হয় না 9 তার 90 হয় না, এইটা মনে হয় একটা ক্লাসিক উদাহরণ হতে পারে। তারেক রহমান যদি আপনার মইনুল রোডের বাড়িটার মামলার রায়টা পড়তেন বা দেখতেন, তাহলে তিনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেন যে এটা কত বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, সেনাবাহিনী এরশাদ এই লিজ দেওয়ার এখতিয়ার রাখেন কিনা, তারপরে এই বাড়িটা আসলে কাদের, ক্যান্টনমেন্টের ভূমিতে এইভাবে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যায় কিনা। আপনি ভাবতে পারেন দেশের মানুষ কোনো প্রশ্নই তোলে না, মানে যত দোষ সমস্ত নন্দ ঘোষের হয়। 165 কাঠা, মাথায় রাখবেন ভাই, 165 কাঠা জমি নিয়ে 3টা মানুষ বসবাস করত।
ক্যান্টনমেন্টের মতো একটা জায়গাতে যেখানে সেনা অফিসারদের থাকার জায়গা নাই। আমি জানি না আপনি রিসেন্টলি গেছেন কিনা, আমি দেখেছি সেখানে 5টা বা 6টার মতো বিল্ডিং হয়েছে, অনেক বড় বড়, 15-20 তলা। সেখানে আজকে হাজার হাজার আপনার আর্মি অফিসারদেরকে চাকরি দেওয়া সম্ভব, জায়গা দেওয়া সম্ভব হয়েছে। এমনকি বিডিআর এর ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবার গুলাকে সবাইকে সেখানে আমি অবশ্য এটা জানি না যে ওইখানে ওনারা পেয়েছেন কিনা, বাট আমি সেই বাড়িতে গেছি, আমি সেখানে বেশ কিছু আর্মি অফিসারের বাড়িতে গেছি যেগুলো ওই জায়গাটার উপরে করা হয়েছে, ওই মইনুল রোডের। এই মইনুল রোডের বাড়ি তো খালেদা জিয়ার নামে না, এটা লিজ দেওয়া হয়েছে। এবং এই লিজ কিভাবে, এটা লিজটা কিভাবে অবৈধ, খালেদা জিয়ার বাড়ির একটা মামলা আছে, সেখানে 40 পাতার একটা রায় আছে। আমার মনে হয় সে রায়টা পড়লে খুবই খুবই স্পষ্ট হয়ে যাবে যে সেই ঘটনাটা আসলে কি। আমি সেই বিষয়ে যাব না, কিন্তু 32 নম্বরের সাথে যদি মইনুল রোডের বাড়িটাকে মেলানো হয়, আসলে 32 নম্বরের বাড়িটা তো কোনো ব্যক্তির বাড়ি ছিল না আসলে, এন্ড অফ দ্য ডেতে। এই বাড়িটা ছিল একটা ইতিহাসের বাড়ি, এটা ইতিহাসের। এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে তারেক রহমান পাসপোর্টটা পেয়েছে। তারেক রহমান যে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে, বাংলাদেশের পাসপোর্টকে একই সাথে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে, সে ইউকেতে ঢুকেছে কিভাবে? বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমেই তো। তার যে বাংলাদেশের পাসপোর্ট হয়েছে, সে যে বাংলা ভাষায় কথা বলতে পারে, তার যে একটা বাঙালি অস্তিত্ব আছে, এই পুরোটাই দিয়েছে এই 32 নম্বর, তথা মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর এই দীর্ঘ পথ পরিক্রমা, বা তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী সহ আরো যারা জাতীয় নেতারা রয়েছেন তারা। সুতরাং তারেক রহমান তো আসলে খুব একটা বইপত্র পড়েন বলেও মনে হয় না। তার যে তাকে যে ভিডিওর সময় যে দেখি তার পেছনের বইগুলা, সেখানে খালেদা জিয়া সম্পর্কে একটা বিশাল ঢাউস বই, সেটা হচ্ছে আমানুল্লাহ কবির না কার জন্য, ওই যে খালেদা জিয়া কেন্দ্রিক একটা সাংবাদিক ছিল, তার লেখা একটা বই। এখানে আরো কয়েকটা বই আমি দেখতে পাই, প্রথম আলোর 4-5টা বই দেখতে পাই। এই যদি হয় তারেক রহমানের পড়ালেখার হাল, তাহলে সেটা দুঃখজনক। আমি তারেক রহমানকে বলবো, ইংল্যান্ডে যেহেতু তিনি থাকেন, আমার লাইব্রেরিতে প্রচুর বই আছে, তিনি যদি আরেকটু পড়ালেখা করতে চান আমার লাইব্রেরি থেকে, আমি জীবনেও কাউকে বই ধার দেই না, কিন্তু তারেক রহমানকে আমি বই ধার দিতে রাজি আছি, অ্যাটলিস্ট পড়ালেখা করে যদি তিনি, এবং তিনি যদি আমার সাথে রাজনীতি নিয়ে আলোচনাও করতে চান, তিনি আমার ধারণা ঋদ্ধ হবেন, তার আসলে এগুলো জানা দরকার। লন্ডনে আমার ওয়ান অফ দ্য রিচেস্ট একটা লাইব্রেরি আছে। এনিওয়ে, তাকে আমি অফারটা করি, রাজনীতি সম্পর্কে তিনি আরো জানুন। দেখেন, তার মধ্যে প্রতিহিংসা, তার মধ্যে একটা গোপন ক্ষোভ আমি লক্ষ্য করেছি। আমি নিশ্চিত যে তারেক রহমান যেই কারণে তাকে আজকে রাজনীতির বাইরে আজকে 17-18 বছর থাকতে হলো, তিনি আরো ওয়ার্স সিচুয়েশনে বাংলাদেশে নিয়ে যাবেন। আমিও ইংল্যান্ডে থাকি, তিনিও ইংল্যান্ডে থাকেন। আমি লাইফে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যেভাবে করি, একটা ডাইভার্সিটি, একটা টলারেন্ট সোসাইটি, আমি তার কথাবার্তার মধ্যে সেগুলো কোনো ছোঁয়াও পাই নাই। সেই তার মইনুল রোডের বাড়ি, সেই তার নানান রকমের আলোচনা আমি সেখানে দেখেছি। তার মধ্যে রাজনৈতিক কোনো প্রজ্ঞা, তার ওই ইন্টারভিউটার ভেতরে আমি কোনো ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, ফিলোসফিক্যাল কোনো আলাপ আমি দেখতে পাইনি। হ্যাঁ, তিনি এই রাষ্ট্রটাকে নিয়ে তার যে এই চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্যে আমি গদ বাঁধা বিএনপির রাজনীতি দেখতে পেয়েছি, যেটা আমাকে হতাশ করেছে, রীতিমতো হতাশ করেছে। আমার একটা মনে মনে একটা ধারণা ছিল যে তিনি মনে হয় অনেক কিছু পড়েছেন, জেনেছেন, একটা উন্নত অবস্থাতে নিজেকে নিয়ে গিয়েছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো তারেক রহমানের এই বক্তব্য আমাদেরকে যে মেসেজটা দেয়, সেটা হচ্ছে আমরা একটা ভিন্ডিকটিভ রাজনীতির দিকেই এন্ড অফ দ্য ডেতে আগাচ্ছি, এবং এই হানাহানির রাজনীতিকে তিনি প্রমোট করবেন বলে আমার কাছে মনে হয়। আমি তার এই ইন্টারভিউ দেখতে দেখতে তার 2001 থেকে 5-এর সময় একটা ইন্টারভিউর কথা মনে পড়ছিল। সেখানে উনি বলছিলেন কোনো সময় শক্তি প্রয়োগটা ন্যায়সঙ্গত। ওনারা শক্তি প্রয়োগের কি করেছেন আমরা জানি। আমি একটা শেষ করবো ভাই আরেকটা বিষয়টা নিয়ে। আপনি যেহেতু আইনের মানুষ, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিতর্কিত আইনজীবী হচ্ছেন চিফ প্রসিকিউটর তাজুল। তিনি মোটামুটি একটা আবহাওয়ার পূর্বাভাস বলে দিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশ। আপনি কি কি ঘটনার জন্য প্রস্তুত? আসলে তাজুল ইসলামের কথা তো বলে লাভ নাই। তিনি তার মৃত্যুকূপ তিনি নিজেই খুঁড়েছেন। তিনি যে পয়েন্ট অফ নো রিটার্নসে চলে গেছেন,
তাকে আসলে বেঁচে থাকার জন্য বহুত কিছুই করতে হবে। এটা তার, আমি মনে করি যে তাজুল ইসলাম এখন তার সার্ভাইভের জন্য লড়াই করছে। কারণ তাজুল ইসলাম জানে যে এই বাংলাদেশে তাকে আজীবন, মানে আজীবন, আমি জানি না সে আজীবনটা আসলে কতটুকু আসলে অনেক কিছুই সামনে অনেক কিছুই বলবে। তো তাজুল ইসলাম একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে ডিস্টর্ট করেছে, একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে জামাতিকরণ করেছে, যেভাবে একটি বিচার প্রক্রিয়াকে প্রকাশ্যে বলেছে যেটি একটি প্রতিশোধের বিচার, এই বিচার প্রক্রিয়াকে যেভাবে সে নিজের মতো করে কাস্টমাইজ করেছে, এই সমস্ত কিছুই আমি বলবো যে আমাদের বিচার বিভাগকে একেবারে মানে যাকে বলে ধ্বংস করে দেওয়ার সামিল। তো তাজুল ইসলাম এক সপ্তাহের মধ্যে কি ঘটবে না ঘটবে, কি হচ্ছে না হচ্ছে, আমি আসলে এগুলো নিয়ে একেবারে ভাবিত না। কারণ বাংলাদেশে এখন যে বিচার বিভাগ, এটাকে বিচার বিভাগ না বলে বলা যায় যে তাজুল বিভাগ বলা যেতে পারে। এটা তাজুলের কোর্ট চলছে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না, এটা হচ্ছে তাজুলের কোর্ট। তাজুল যা বলছে তাই হচ্ছে, জামাত যা বলছে তাই হচ্ছে। তো তাজুলের, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে তাজুলের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে তাজুল ইসলাম, আপনাকে ভবিষ্যতে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। সেদিন হয়তোবা আমরা সামনে থাকবো, দেখব। সেদিন আইন এবং দেশের কানুন, দেশের সংবিধান আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে, নানান ধরনের বাঁকে আপনাকে নিয়ে যাবে। আপনি এখন যা করছেন, আজকে যা করছেন, মনে রাখবেন যে এর প্রত্যেকটা জিনিসের প্রমাণ বা আমলনামা যেটাকে বলি, এই আমলনামা হিসেবে তার ঘাড়ে চাপবে এবং প্রত্যেকটা জবাব তাকে দিতে হবে, এবং আইন তখন আইনের মতো করেই চলবে। সুতরাং সে তার পাপের বোঝা বাড়াচ্ছে প্রতিদিন ক্রমাগতভাবে। আমি একেবারেই তার কথার উত্তর দিতে কমপ্লিটলি অনাগ্রহী। কারণ প্রথমত সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটার সম্পর্কে সে কিছুই জানে না, তার তেমন পড়ালেখা নাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল সম্পর্কে কয়টা বই পড়েছে, কার বই পড়েছে, কি আইন পড়েছে, এইটা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। ওকে টপিক অ্যাডমিন ওকে যা ব্রিফ করেছে সেটার উপরেই সে চালাচ্ছে, বেঁচে খাচ্ছে, ওর মতো করে স্টিম রোলার চালাচ্ছে। সো ভবিষ্যতে তাকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। এখন সে যা করছে, তাজুলের কোর্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, ভবিষ্যতে বাংলাদেশের কোর্টে তাকে হাজির হতে হবে। এখন সে তাজুলের কোর্ট তাজুলের মতোই চালাক, বাংলাদেশের কোর্ট আসলে দেখা যাবে তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নেই। শেষ করবো, আর কোনো মেসেজ যদি বলার থাকে আপনার দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে? আমার একটাই বলার থাকবে, সেটা হচ্ছে যে অনেক কিছুর ব্যাপারেই আমার মনে হয় মানুষের কৌতূহল থাকে, কিংবা স্ট্র্যাটেজিক কারণে আমার মনে হয় আমাদের অনেক কিছুই একটু সাবধানে আলোচনা করা উচিত। যেমন সাবর হোসেন চৌধুরীর প্রসঙ্গটা এসছে, আমার কাছে মনে হয়েছে যে সাবর হোসেন, আমার মেয়ে, আমি তাকে, আপনারা শুনতে পাচ্ছেন, কামিয়া, ওকে, আমি তাকে স্কুলে নিতে যাই, কামিয়া, আমি তাকে স্কুলে নিতে যাইনি, এই জন্য সে নিতে যাইনি, এই জন্য সে কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছেন। সরি মামা। I love you, মামা। আমি ওকে স্কুলে আনতে যাইনি, এই কারণে সে বলছে আমি তাকে ভালোবাসি না। বুঝতেই পারছেন আমার জীবন কিভাবে চলে, আমাকে এখন তাকে ঠান্ডা করতে হবে, তার সাথে থাকতে হবে। সো এগুলোকে আপনি এক ধরনের স্যাক্রিফাইস মনে করতে পারেন। হ্যাঁ, আমার সন্তানদেরকে ফেলে আমি মাসের পর মাস বিভিন্ন জায়গাতে যাই, ঘুরি, যাই, সেগুলো আমি এটাকে বলি না যে এটার জন্য আমাকে আপনি অ্যাওয়ার্ড দেন, রিওয়ার্ড দেন, আপনি আমাকে হাততালি দেন। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। বিকজ বাংলাদেশ আওয়ামী লীগও আমার ফিওনার মতো, আমার মেয়ের নাম ফিওনা, আমার ছেলে মেয়ে ঠিক আওয়ামী লীগও আমার একটা সন্তান, আমার তৃতীয় সন্তান। সো আমি হয়তো আমার তৃতীয় সন্তানের দিকে নজরটা একটু বেশি দিচ্ছে এই মুহূর্তে, কারণ তৃতীয় সন্তান এখন বিপদের মধ্যে আছে। আমি তো ওই দলের কাছে আসলে আমার কিছু চাওয়ার নাই, নাথিং। আই জাস্ট ওয়ান্ট টু বি এ গুড লয়ার, এবং দলের যেদিন বিপদ কাটবে সেদিন আমার ছুটি। সো আমি শুধু একটা কথা বলবো যে এই দলের তৃণমূলরা রক্ত দিয়েছে, এই ছাত্রলীগের কর্মীরা যারা ছোট ছোট ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা এই দলের জন্য এই বয়সে অনেক কিছু দিয়ে দিয়েছে। আমি একটা কথাই বলবো, তৃণমূলকে, আওয়ামী লীগকে, মানে ছাত্রলীগকে, বা যারা দলের জন্য এইভাবে খেটে মরছেন,
যে আপনারা যা করছেন দলের জন্য, যেভাবে আছেন, এটার মূল্য আসলে দল চুকাতে পারবে না কখনো। কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সবসময় প্রার্থনা করব, আমি চাবো যে আমাদের সুসময় যেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই তৃণমূলকে বুক দিয়ে আঁকলে রাখি এবং তাদেরকে দেখাশোনা করবার জন্য, প্রত্যেকটা কর্মীকে দেখাশোনা করার জন্য যেন আমাদের আলাদা একটা কনসার্ন, আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি হয়। এবং একই সাথে আমাদের অনেক রাজনৈতিক বিষয় আছে যেইগুলো আমরা প্রকাশ্যে খুব বেশি আলোচনা না করলেও চলবে, আমরা যেন সেসব ব্যাপারে একটু সতর্ক থাকি। অনেক বিষয় আছে যেগুলো গোপনে হয়ে যাওয়াই ভালো, আস্তে আস্তে হয়ে যাওয়াই ভালো, সেগুলো নিয়ে আমাদের কথা না বলাই বেটার। এই ব্যাপারগুলো থাকবে আপাতত আজকের জন্য। ভবিষ্যতে অনেক কিছুই আসবে সামনে, নিশ্চয়ই দর্শকদের সামনে সেসব বিষয় নিয়ে আমি আসবো।